সরবরাহ সংকটে পাম্পে ভোগান্তি, গ্যাসের চাপ কম থাকায় বিপাকে শিল্পাঞ্চল। গাজীপুরের অনেক কারখানায় 2 সপ্তাহ ধরে বন্ধ উৎপাদন। আবারও পুশিন আতঙ্ক, দেশের 3 সীমান্ত দিয়ে 22 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত বিজিবির। সর্বস্তরে দলীয়করণ করছে সরকার, সিলেটের সমাবেশে জামায়াত আমিরের অভিযোগ। ইসি সংস্কারের দাবি এনসিপির, যে কোনো মূল্যে গণরায় বাস্তবায়নের হুঁশিয়ারি। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। গ্যাস সংকটে থমকে গেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরের উৎপাদন ব্যবস্থা। টানা 1 থেকে 2 সপ্তাহ ধরে অনেক কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। এর প্রভাব শুধু রপ্তানিমুখী শিল্পেই নয়, পড়েছে ওষুধ শিল্পেও। 15 দিন যাবৎ কার্যক্রম বন্ধ রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে। ইফতেখার রায়হান জানাচ্ছেন বাকিটা। গ্যাস না থাকায় বন্ধ বয়লার, তাই চলছে না উৎপাদন। গাজীপুরের গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে টানা 15 দিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন কার্যক্রম। প্রতিদিন যেখানে প্রায় 4 টন কাঁচামাল উৎপাদনের সক্ষমতা রয়েছে, সেখানে গত 15 দিনে প্রায় 55 টন প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। শুধু আর্থিক ক্ষতি নয়, প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন ব্যাহত হওয়ায় ভবিষ্যতে ওষুধ সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও কার্যকর কোনো সমাধান মেলেনি বলে দাবি প্রতিষ্ঠানের। বয়লার যদি না চলে তাহলে স্টিম জেনারেট করতে পারি না, চিলার চালাতে পারি না, পুরা ম্যানুফ্যাকচারিং চেনটাই বন্ধ হয়ে যায় গ্যাসের কারণে। ফ্যাক্টরি যতগুলো প্রসেস ইকুইপমেন্ট আছে কোনোটাই চলে না, যার কারণে উৎপাদন একেবারেই শূন্য কোঠায় চলে আসছে। একই চিত্র গাজীপুরের অন্যান্য শিল্প কারখানায়। কোথাও 1 সপ্তাহ, কোথাও 2 সপ্তাহ ধরে গ্যাসের স্বল্প চাপে উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। অনেক কারখানায় অধিকাংশ মেশিনই চালানো যাচ্ছে না, ফলে সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকদিন যাবতই ক্রাইসিস, গত 3-4 দিন যাবত খুব বেশি। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। কখনো কখনো 1 মেশিন চালাই, 2 মেশিন চালাই, একটা বন্ধ রেখে আরেকটা চালাইতে হচ্ছে। গ্যাসের প্রয়োজন হয়েছে 10 পিএসআই, সেখানে আপনার গ্যাস পাইছে প্রতিদিন 1 পিএসআই 2 পিএসআই, রাত্রে একটু বাড়ে। শিল্প মালিকরা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে লোকসান আরও বাড়বে। দেশের শিল্প উৎপাদন ও রপ্তানি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেশার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেশারের কারণে ফেরবিসের সমস্যা হয়, সেটার সমস্যা নানাবিধ সমস্যা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় তাদের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। দেশের 3 সীমান্ত দিয়ে 22 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। যদিও বিজিবি, আনসার ও স্থানীয়রা মিলে এ চেষ্টা প্রতিহত করে। পরে তারা সীমান্তে শূন্য রেখায় অবস্থান নেয়। ঠেলে পাঠানোর চেষ্টার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছে স্থানীয়রাও। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার সামান্তা সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা জানায়, ভোরে সীমান্ত এলাকায় একজনের উপস্থিতি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে তারা শূন্য রেখার ভারতীয় সীমানায় অবস্থান করছে। অন্যদিকে ফেনীতে পরশুরাম সীমান্তেও 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সমাজের সর্বস্তরে সরকার দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিকেলে সিলেটে জামায়াত জোটের বিভাগীয় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন,
গণভোটের রায়সহ জনগণের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়ন করার কথা জানান তিনি। একই অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনের আগে ইসি সংস্কার করা না হলে কমিশনকে পদত্যাগ করতে হবে। এ সময় বিরোধীরা এক সপ্তাহের মধ্যে সরকারকে পতন হবে বলে হুঁশিয়ারি দেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। 11 দলীয় জোটের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারক। নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে আরও জানান, রাষ্ট্রপতি দলের কেউ হবেন নাকি দলের বাইরের কেউ হবেন এমন সিদ্ধান্ত বৈঠকেই নেওয়া হবে। মিটিং করে স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। বিনিয়োগ করেই আয় হয়, সাগরে জাহাজ ব্যবসায় আগ্রহ বাড়ছে বড় শিল্প গ্রুপের। নিজস্ব শিল্পে প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের পাশাপাশি জাহাজ ভাড়া দিয়ে ভালো আয় হওয়ার বহর বড় করছে অনেক প্রতিষ্ঠান। যদিও নানা কারণে গেল 2 বছরে বিনিয়োগে কিছুটা ভাটা পড়েছে। দেশীয় পতাকার জাহাজ বাড়াতে স্বল্প সুদের ঋণ ও প্রণোদনা চান ব্যবসায়ীরা। বাকিটা জানাচ্ছেন হাজেরা শিউলি। যে কোনো শিল্পে বিনিয়োগ করলে পুঁজি তুলে আনা বা রিটার্ন পেতে সময় লাগে, তবে জাহাজ পরিচালনার ব্যবসায় এদিক থেকে ভিন্ন। বর্তমানে এ খাতের পরিধি শুধু বাড়ছে না, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর সমুদ্র পথে পণ্য পরিবহনের চ্যালেঞ্জের সাথে বেড়েছে আয়ও। যদিও রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে গেল 2 বছরে এ খাতে বিনিয়োগ কমেছে। 2024 জুনে দেশীয় পতাকাবাহী জাহাজ শতকের মাইলফলক অতিক্রমের পর 2 বছরে যুক্ত হয়েছে মাত্র 11টি জাহাজ। বিশ্বের বন্দরে বন্দরে লাল সবুজের পতাকা উড়াচ্ছে বর্তমানে 108টি জাহাজ। নিবন্ধনের অপেক্ষায় আছে আরও কয়েকটি। গোটা বিশ্বজুড়ে যে একটা জিওপলিটিক্যাল একটা আনসার্টেনিটি বা ভোলেটিলিটি যেটাই বলেন না কেন, সেটার কারণে একটা ট্রেড এবং এই যে শিপিংয়ে একটা ডেফিনেটলি একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। সেই কারণে আসলে সবাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো একটু ওয়েট অ্যান্ড সি এই পলিসিতে যাওয়ার কারণে হয়তো খুব বেশি এরকম আশানুরূপ হচ্ছে না। একসময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন সর্বোচ্চ 34টি সমুদ্রগামী জাহাজের মালিক থাকলেও বর্তমানে বেসরকারি খাতই এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। 2019 সালে সরকার জাহাজ কেনায় শুল্ক করে ব্যাপক ছাড় দেওয়ার পর বাড়তে থাকে দেশীয় পতাকাবাহী জাহাজ। গত 7 বছরে বিএসসি সহ বিভিন্ন শিল্প গ্রুপ জাহাজ কিনেছে প্রায় 90টি। 2020 ও 2022 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। সর্বশেষ গত 6 মাসে দেশীয় পতাকায় জাহাজ যুক্ত হয়েছে 7টি।
27টি জাহাজ নিয়ে সমুদ্রগামী জাহাজের মালিকানায় বর্তমানে যৌথভাবে শীর্ষে আছে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং ও মেঘনা গ্রুপ। 11টি জাহাজ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ, 8টি জাহাজ নিয়ে এইচআর শিপিং তৃতীয় ও 7টি জাহাজ নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছে বিএসসি ও ভ্যানগার্ড। যদিও সার্ভেয়ারের উচ্চ সুপারভিশন ফি ও বাংলাদেশি নাবিকদের ভিসা প্রাপ্তিতে জটিলতা দেশীয় পতাকায় জাহাজ ক্রয় ও পরিচালনায় অন্যতম বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা যেটা চ্যালেঞ্জিং এখন করতেছি, বিভিন্ন দেশে আমাদের ভিসা সমস্যার কারণে আমাদের এখন অনেক জায়গায় ট্রেড করতে আমাদের সমস্যা হচ্ছে। তো যার ফলে আমরা সরকারের কাছে, যদি আইনগতভাবে এটা লেখা ছিল কিন্তু এটা কোনো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন ছিল না যে কত পার্সেন্ট কীভাবে নেওয়া হবে। আমরা মাঝে মধ্যে কোনো ক্রাইসিসে পরে নিতে গেলেও এটা আমাদের সরকারের কাছে অনেক টাইম কনজিউমিং। শতক ছড়ালেও অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশীয় জাহাজ এখনও পর্যাপ্ত নয়। ফলে প্রতি বছর জাহাজ ভাড়া বাবদ 10 থেকে 12 বিলিয়ন ডলার চলে যাচ্ছে দেশের বাইরে। দেশি পতাকায় জাহাজ ক্রয়ে উৎসাহী করতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আপনি যদি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন, আপনি যদি হায়ার অ্যামাউন্ট অফ গ্রসটন ক্যারি করেন, সেই গ্রসটন অনুযায়ী একটা প্রণোদনা দিতে হবে। আপনি যদি এখানে বাংলাদেশি সিফার এমপ্লয় করেন, সেখানে একটা প্রণোদনা দিতে হবে, বার্থিং ফ্যাসিলিটি দিতে হবে। গ্লোবালি সবাই দিচ্ছে, এবং এটা না দিলে আপনার ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ না করলে আপনি কোনোদিন বিজনেসকে আপনি এক্সপান্ড করতে পারবেন। এদেরকে এনকারেজ করতে হবে, গভর্নমেন্টকে সফট লোন দিতে হবে। একটা লোন ধরেন আপনি 15 বা 20 বছরের জন্য আপনি দিলেন, 3% ইন্টারেস্ট দেন, ব্যবসায়ীরা সবাই এটা অ্যাভেল করবে। সমুদ্রগামী জাহাজ ব্যবসায় মোট বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও আইন কানুনে শিথিলতা ও কর দিতে না হওয়ায় পানামা ও বারমুডা সহ অন্যান্য দেশের পতাকায় আছে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত 30 থেকে 35টি জাহাজ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। চাঁদপুর পৌরসভা বছরের পর বছর বিল পরিশোধ না করায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়া পড়েছে প্রায় 21 কোটি টাকা। দীর্ঘদিনের বকেয়া নিয়ে বিপাকে বিদ্যুৎ বিভাগ। পৌর কর্তৃপক্ষকে একের পর এক চিঠি দিয়েও লাভ হয়নি। তবে পৌর প্রশাসন বলছেন, চলতি বিদ্যুৎ বিলের পাশাপাশি অতীতে জনপ্রতিনিধিদের করা বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে। তালহা জুবাইরের প্রতিবেদন। পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদানে সকল বিল আদায় করলেও নিজেই বিদ্যুৎ বিল বকেয়া রেখেছে চাঁদপুর পৌরসভা। 2006 সাল থেকে বকেয়া রাখতে শুরু করে বিদ্যুৎ বিল। 2025 সালে এসে যা দাঁড়ায় প্রায় 21 কোটি টাকায়, যেখানে প্রিপেইড মিটারে বিল পরিশোধ করে বিদ্যুৎ ব্যবহার করে সাধারণ গ্রাহকেরা। সেখানে সরকারি প্রতিষ্ঠানের এত বড় অঙ্কের বকেয়া নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা। কেন আমরা টাকা না বললে আঙ্গু বিদ্যুৎ অফ ওনাগোটা বছর পর্যন্ত না বোঝা চলতে আছে। আমাদের যে এরকম প্রিপেড মিটার দিচ্ছে, ওদের যদি এরকম প্রিপেড মিটার দিয়ে দেয় তার সমস্যাটা সমাধান হয়। তারা বিদ্যুৎ ব্যবহার করছে কিন্তু তারা বিদ্যুতের বিল পরিশোধ করছে না, এটা অবশ্যই একটা বাজে ব্যাপার। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এটা বকেয়া থাকা কখনোই সমীচীন না। কারণ নাগরিক হিসেবে পৌর ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স থেকে যাবতীয় পাওনা কিন্তু নাগরিকরা কিন্তু পরিশোধ করছে যথাসময়ে। যদি সেটা পরিশোধ হয় তাহলে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া থাকবে কেন? বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা দায়িত্বে থাকাকালীন এই বকেয়া জমে। 2025 সালে পৌরসভায় প্রশাসক নিয়োগের পর থেকে চলতি বিলের পাশাপাশি প্রতি মাসে বকেয়া প্রায় 10 লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। বর্তমানে আরও 17 কোটি টাকা বকেয়া রয়েছে। তবে পৌরসভার যে আয় তাতে বিল বকেয়া থাকার কথা ছিল না বলেও জানান তিনি। চলতি কোনো বিল বকেয়া নেই। এছাড়াও আমরা 21 কোটি থেকে বর্তমানে কিন্তু আমাদের বকেয়া সারচার্জ ছাড়া প্রায় 17 কোটি টাকা। তার মানে আমরা 22 কোটি টাকা থেকে বর্তমানে 17 কোটি টাকা থেকে এসেছি। আমরা কিন্তু চলতি বিলও দিয়ে যাচ্ছি এবং প্রতি মাসে মাসে যে বকেয়া বিদ্যুৎ বিলটা আছে সেটা আমরা পরিশোধ করে যাচ্ছি। তার রাজস্ব যদি আমাদের ওইভাবে আদায় হয় তাহলে হয়তো এটা আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এটা বকেয়াটা পরিশোধ করা। বিদ্যুৎ বিভাগ বলছে তাদের আওতায় চাঁদপুরে গ্রাহক আছে প্রায় 75,000। এদের মধ্যে প্রায় 90% গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করে। চাঁদপুর পৌরসভার টাকা ছাড়া কোথাও বকেয়া নেই। বকেয়া আদায়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। পৌরসভার এই বকেয়াটা হচ্ছে 4টা পানির পাম্পের বকেয়া। যেহেতু পানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, পানির লাইন যদি আমরা সংযোগ বিচ্ছিন্ন করি তাহলে পৌরবাসী একটা পানির দুর্ভোগ পোহাতে হবে। সেই বিবেচনা করে আমরা ওনাদেরকে চিঠি দিয়ে এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করে টাকাটা আদায় করার চেষ্টা করছি।
সাধারণ গ্রাহকের মতো সরকারি প্রতিষ্ঠানেও সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করা আর্থিক শৃঙ্খলার অংশ। পৌরসভার দীর্ঘদিনের বকেয়া কত দ্রুত পরিশোধ হবে এবং ভবিষ্যতে যাতে নতুন করে বকেয়া না হয় সেটাই প্রত্যাশা নগরবাসীর। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। নিচে আরেকটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে 4টি যানবাহনের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 2 শিক্ষার্থী সহ 3 জন। শনিবার সকালে ইসলামপুর বাগেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে এড়াতে একটি প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও 2টি মোটরসাইকেল গতি কমায়। এ সময় পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন 3 মোটরসাইকেল আরোহী। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘাতক মিনিবাসটি জব্দ করা হয়েছে। ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও বান্দরবানে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বেশিরভাগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত, আবার কোথাও ধসে গেছে পুরো সড়ক। চরম দুর্ভোগে দুর্গম এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের প্রয়োজন 100 কোটি টাকার বেশি। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক কোথাও ভেঙে গেছে, আবার কোথাও ধসে গেছে বড় অংশ। সড়কের নিচে মাটি সরে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কগুলো। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার সড়কে প্রায় 21 কোটি টাকা, সড়ক ও জনপথ বিভাগের 65 কিলোমিটার সড়কে প্রায় 72 কোটি টাকা এবং এলজিইডির 90 কিলোমিটার সড়কে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সেতু ও কালভার্ট। বান্দরবান জাতীয় সড়ক অনেক রাস্তাঘাট অনেক ভেঙে নষ্ট হয়ে গেছে। 8-9 দিন পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছে তখন রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয়। এখানে সামান্য একটা দুইটা টমটম সাইড দিতেও পারে না, জায়গা নাই। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাক্কলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। 51টি রাস্তায় বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কালভার্ট, রিটেনিং ওয়াল এবং প্রোটেক্টিভ অনেকগুলো ছিল। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভূমিধস হয়ে রাস্তার উপর চলে আসছে, যার ফলে যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমাদের এই স্বল্প মেয়াদে আমাদের যে সড়কের নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি হয়েছে, গতকাল পর্যন্ত আমরা যে অ্যাসেসমেন্টটি পেয়েছি, সেই অ্যাসেসমেন্টটি হচ্ছে স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের 14 কোটি টাকা প্রয়োজন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের আওতাধীন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারে অন্তত 133 কোটি টাকার প্রয়োজন। দ্রুত বরাদ্দ ও সংস্কার শুরু না হলে দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। এখন বান্দরবান। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।